আমি কলা গাছের তন্তুগুলোকে ব্যবহার করে একটি টাইলস তৈরি করতে যাচ্ছি। সেজন্য আমি প্রথমে তন্তুগুলোকে টাইলসের একটা শেপ প্রদান করে সেখানে বিছিয়ে দিয়েছি এবং এখানে আমি আমার কেমিক্যালগুলো মিক্স করে দিয়ে দেব। আমি ব্যবহার করব হাইড্রোক্সাইডের যৌগ। এবার আমি এই তন্তুগুলোর উপর কেমিক্যালটা ঢেলে দিচ্ছি। কেমিক্যালটা ঢেলে দিলে এটা একটা সম্পূর্ণ টাইলসের মতন একটা আকার এবং গুণাগুণ গঠন করে নেবে। এখন আমি কেমিক্যালটা ঢেলে দিয়েছি। কেমিক্যালটা ঢেলে দেওয়ার পর এই কেমিক্যালটা নির্দিষ্ট একটা সময় লাগে নিজে একটা কঠিন অবস্থানে আসতে। তবে সেটার জন্য তাকে কোনো নির্দিষ্ট তাপমাত্রা বা নির্দিষ্ট বায়ুচাপ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। 4 থেকে 5 ঘন্টা সময় লাগে এই কেমিক্যালটা নিজে একটা কঠিন অবস্থানে আসতে। যখন এটা তার কঠিন অবস্থানে চলে আসবে তখন আমি এখান থেকে একটা টাইলসের শেপ বা একটা টাইলস পেয়ে যাব, যেটা আমরা খুব সহজেই এই ফাইবার থেকে অতি অল্প মূল্যে তৈরি করতে পারতেছি। এবং এটা যেমন অল্প মূল্যে তৈরি করা সম্ভব, সেটা সাধারণ টাইলসের থেকে কয়েক গুণ বেশি মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে। এটা একদম একটা মন্ড তৈরি হয়ে গেছে স্যার। আমি দেখাইতে চাইতেছি, এই যে অনেকটা এটা নরম হয়ে গেছে। যখন আমরা এখানে গ্লিসারিন, অ্যাসিটিক অ্যাসিড, স্টার্চের পরিবর্তে এখানে সেলুলোজ ব্যবহার করা সম্ভব। যখন আমরা এখানে সেলুলোজ প্রয়োগ করেছি তখন এটা অনেকটা প্লাস্টিকের মতন হওয়া আরম্ভ হয়েছে। তবে এটা শুকাতে একটু দীর্ঘ সময় নেয়। সেই সময়ের পর এটা একটা কঠিন প্লাস্টিক হবে, যেখানে আমরা যতটুকু তরল তৈরি করেছি সেখান থেকে প্রায় 100 থেকে 150টি ছোট পলিথিন তৈরি করা সম্ভব। সাধারণ এই পলিথিন গুলো তো গাড়ি তৈরি করা হয়। এরপরে এটা মেশিনে দিয়া পাতলা করা হয়েছে, এটা চাপ দিয়ে দিয়া। কেমিক্যালটা যে ঢেলেছিলাম সেটা 6 ঘন্টা পর শুকিয়ে গেছে। এখন আমি এটা উঠাচ্ছি এখান থেকে। এবং অবশেষে একটি দীর্ঘ টেকসই একটি টাইলস আমরা পেয়ে গেছি। এটার টেকসই মজবুতি প্রকাশ করতে গিয়ে আমি এটাকে ফেলে দিচ্ছি। সাধারণত যেখানে নর্মাল টাইলস গুলো ভেঙে যায়, এটা ভেঙবে না। দেখুন, অবশেষে 12 ঘন্টা পর আমাদের সেই বায়োপ্লাস্টিকটি তৈরি হয়ে গেছে, যেটা আমরা অপচয়কৃত সবজি থেকে সংগ্রহ করেছিলাম এবং সেখান থেকে আমরা এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিকটি তৈরি করতে সক্ষম হয়েছি। এটি 12 ঘন্টার মধ্যে একটা কঠিন শক্ত প্লাস্টিকের মতন অবস্থানে চলে এসেছে। তবে সেটা প্লাস্টিকের মতন কোনো ক্ষতি করবে না। এটা নিঃসন্দেহে পচনশীল এবং পরিবেশের জন্য কোনো হুমকি স্বরূপ না। কলা গাছের ফাইবারটা সেলুলোজ সমৃদ্ধ ফাইবার। এর আগে আমরা দেখেছি কার্বনের ফাইবার, গ্লাস ফাইবার ব্যবহার করা হয়। যে কার্বনের ফাইবার, গ্লাস ফাইবারের মূল্য যেমন অতি, ঠিক তেমনি সেগুলোকে তৈরি করতে গেলে কারখানায় বিভিন্ন প্রসেসিং করতে হয়, যেখানে বায়ু দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে। সেটা আমাদের জন্য একটা হুমকি স্বরূপ। আমাদের জন্য কার্বন পণ্য ব্যবহার করা যেমন ক্ষতিকর, ঠিক তেমনি সেটা আমাদের জন্য অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়। কলা গাছের যে তন্তুটা, সেটাতে সেলুলোজ থাকে, সেটাতে যদি আমরা সেটা থেকে যদি আমরা কার্বন, লোহা, প্লাস্টিক, সিলিকন জাতের পণ্যের বিকল্প পণ্য তৈরি করি, খুবই অল্প মূল্যে আমরা সেটা তৈরি করতে পারবো। এবং সেটা যেভাবে অল্প মূল্যে তৈরি হবে, সেটাকে আমরা আবার উচ্চ চাপে পরিবেশের সাথে মিশিয়ে দিতে পারবো। যার ফলে কি হবে, পরিবেশের জন্য আর সেটা কোনো ভয়ঙ্কর রূপ প্রদান করতে পারবে না। পলিথিন যেটা 100 বছরেও পচে না, লোহা যেটা খুব সহজেই মরিচা পড়ে যায়, এই মরিচা পড়া হোক অথবা প্লাস্টিকের দীর্ঘমেয়াদী বেঁচে থাকা আয়ু, দুটোই আমাদের জন্য ক্ষতিকর। যেখানে একটা কলা গাছ একবার ফল দিয়ে সেটা মারা যায়, সেটাকে আমরা কেটে দিই এবং ফেলে দিই। সেটাকে যদি আমরা প্রসেসিং করি, সেখান থেকে যদি আমরা তন্তু নিই এবং সেই তন্তু থেকে যদি আমরা পানি ছাড়িয়ে সেটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে সেটা থেকে আমরা এই কার্বনজাত পণ্যের বিকল্প হিসাবে পণ্য তৈরি করি, টাইলস তৈরি করি, তবে আমাদের দেশে আসবে বিরাট একটা অর্থনৈতিক পরিবর্তন।